আমরা কিন্তু, আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয়, এগুলো আপনাদের বিবেকে কি একটু ওনারা দিবে না যে শুধু শুধু একটা মানুষের বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার আমরা কেন করছি? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, বুকটা ফাইটটা যায় যে আমি আবারও প্রতিহিংসার রাজনীতি করব। মানে আপনি একটা প্রতিহিংসার রাজনীতি করলেন 5 বছর, তারপর আমি সুযোগ পেয়ে সেটা 10 বছর করলাম, আবার আপনি সুযোগ পেয়ে সেটা 20 বছর করলেন। বাংলাদেশটাকে আসলে আর কত নরক বানাবেন আপনারা? ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং শিল্পী মমতাজ এমন একটি চমক দেখাবেন কেউ কখনো কল্পনাও করতে পারেনি। আমরা সবাই একদিন চলে যাব, কেউই হয়তো থাকবো না, হয়তো যা করে যাব, যা রাইখে যাব, এটাই হয়তো থাকবে। ব্যারিস্টার রুমিন ফারহানা এবং কণ্ঠশিল্পী মমতাজ এমন একটি খেলা দেখাবে কেউ কখনো কল্পনা করতে পারেনি। তবে এবার কিন্তু তারা নিজেরাই মুখ খুলেছেন জামায়াত ইসলামীতে যোগদান নিয়ে। এই বিষয় নিয়ে তারা কিন্তু নিজেরাই এবার মুখ খুলেছেন। তারা যে বক্তব্য দিয়েছেন সেই সম্পূর্ণ বক্তব্যটা আপনারা শুনবেন। সেই বক্তব্যটি শোনার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরপরে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে যায়। চলুন আমরা একটু দেখে আসি যে হঠাৎ করে কেন এমন একটি চমক দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং কণ্ঠশিল্পী মমতাজ। চলুন তাদের বক্তব্যটা আমরা একটু শুনে আসি, তাহলে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা একটু দেখে আসি। আমি মানুষটি আলাদা, আমার নিজস্ব একটা জীবন আছে, কিন্তু তারপরেও আমি যখন কোনো সিদ্ধান্ত নেই, আমি যখন চিন্তা করি, আমি দেখি অটোমেটিক্যালি ওনার রিফ্লেকশনটা আমি আমার মধ্যে পাই। ধরুন উনি চাইলেই একটা সহজতর, সহজ না বলি, যে জীবন উনি যাপন করেছেন তার চেয়ে আরেকটু সহজ উনি জীবন যাপন করতে পারতেন। উনি সেই জীবনটা বেছে নেননি। উনি সারা জীবনই বিরোধী দলের রাজনীতি করেছেন, সারা জীবনই উনি ক্ষমতাকে প্রশ্ন করেছেন, চ্যালেঞ্জ করেছেন। আমার সিদ্ধান্ত ছিল একটা সহজ রাজনৈতিক জীবন বেছে নেওয়া। আমার সিদ্ধান্ত ছিল আর 10টা রাজনীতিবিদ যেভাবে রাজনীতি করে সেভাবে রাজনীতি করা, কিন্তু ঈশ্বরের সিদ্ধান্ত তেমন ছিল না। আমি একটা ছোট ঘটনা আপনাকে বলি, তাহলে আপনি বুঝবেন। তখন নির্বাচনী প্রচারণা একদম তুঙ্গে, নির্বাচনের আর বোধহয় 10-12 দিন বাকি। হঠাৎ ঢাকা থেকে আমার মা আমাকে ফোন দিয়ে, মানে আমার সাহায্যকারীকে দিয়ে বললো যে রুমিনকে ফোন করো। ফোন করার পর বলছে, মা তুমি চলে আসো, আমার ভালো লাগছে না। তখন বাজে সন্ধ্যা 7টা। আমি এমন একটা মানে প্রত্যন্ত এলাকায় আমার প্রোগ্রাম, যে ওখানে নৌকা করে যেতে হয়। আচ্ছা, আমি 10টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আমার বাড়িতে ফিরলাম, রাত 10টায়। 10:30টায় আমি স্টার্ট করলাম ঢাকায়। আমি রাত 2টায় আসলাম ঢাকায়। এসে দেখি আসলে খুব তেমন কিছু না। তো এত এত মানুষের ভালোবাসা আমি বুঝতে পারতাম না যদি আমি কোনো একটা নির্দিষ্ট দলের মার্কায় নির্বাচন করতাম। কত মানুষ আমার জন্য দোয়া করেছে, এতটা দোয়া হয়তো আমি পেতাম না যদি আমি মার্কায় নির্বাচন করতাম। সো 2018-তে তারা আমাকে মনোনয়ন দিয়েছে, আমি কৃতজ্ঞ। 2026-এ তারা মনোনয়ন দেয়নি, সেজন্যও আমি কৃতজ্ঞ। আমি কি দীর্ঘ 17 বছর কাজ করিনি? করেছি। নিশ্চিতভাবেই সেই কৃতজ্ঞতার জায়গা আছে আমার। আর কিছু দেওয়ার নেই বিএনপিকে? আমাদের দেনা পাওনা তো হয়ে, আমি যেটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, সেটা হচ্ছে আপনি নির্বাহী আদেশে কাগজে কলমে রাজনৈতিক দলকে আসলে নিষিদ্ধ করা যায় না। যদি যেত তাহলে 24 সালের অগস্টে জামাত চিরতরে হারিয়ে যেত, অথবা মুসলিম লীগ খুবই জোরালোভাবে রাজনীতিতে থাকতো। মুসলিম লীগ কিন্তু নিষিদ্ধ না, কিন্তু আমরা কি এই দলটির অস্তিত্বের ব্যাপারে খুব বেশি কিছু জানি? আমরা কি জানি এই দলটির প্রধান নেতাকে, দ্বিতীয় প্রধান নেতাকে, এই দলটির কমিটিতেই বা কারা আছেন, কারাই বা এই দলের কর্মী সমর্থক? কারণ দলটি কাগজে কলমে নিষিদ্ধ না হলেও মানুষের কাছ থেকে হারিয়ে গেছে। সো আপনি যদি কোনো দলকে হারিয়ে যেতে দিতে চান, তাহলে আপনি তার জন্য উন্মুক্ত রাখবেন সব কিছু। মানুষ ঠিক করবে মানুষ কাকে নেবে। ধরুন এই নির্বাচনে জাতীয় পার্টি একটি আসনও পায়নি। আমি যদি তর্কের খাতিরে ধরে নেই নির্বাচনটি স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার, তাহলে তো বলতে হবে মানুষ এই দলটিকে প্রত্যাখ্যান করেছে। সো আমরা তো জানি না, হয়তো আওয়ামী লীগকেও মানুষ শূন্য ভোটই দিত, হয়তো আওয়ামী লীগের নেতাদেরও জামানত বাজেয়াপ্ত হতো, হয়তো কেউ দাঁড়ানোর সাহসই করতো না। আমরা সেই সুযোগটা কেন দিলাম না? তাহলে কি সেই নাকচটা বা সেই আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরানোটা, বা আপনাদের ভাষায় যেটা হচ্ছে যে মানে আওয়ামী লীগকে একটা সাজা দেয়া, সেটা অনেক বেশি পাকাপোক্ত হতো না? আওয়ামী লীগের সময়
আমি যেভাবে স্লাট শেমিংয়ের শিকার হয়েছে, বাংলাদেশে আর কোনো নারী আমার মতন মানে মিড র্যাঙ্কের পলিটিশিয়ান বা তখন একেবারে নতুন সদ্য আসা পলিটিশিয়ান এভাবে স্লাট শেমিংয়ের শিকার হয়নি। আমি যেভাবে মিথ্যা অপতথ্যের শিকার হয়েছি, এরকম মিথ্যা অপতথ্যের শিকার এগুলো আমি কেন বলছি কেউ হয়নি, এটা মানে মাঠের বক্তৃতা করছি না। আমাদের যে স্ট্যাটিস্টিক্স বের হয়েছে সেখানে দেখা গেছে টপ রেটেড মিস ইনফরমেশনের শিকার আমি হয়েছি। আমার বিরুদ্ধে খুনের মামলা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ মামলার সংখ্যা ছিল 8টি। আমি গত 15 বছরের কথা বলছি, আওয়ামী লীগের সময়কার। এই 15 বছরের মধ্যে যখন আপনি পার্লামেন্টে ছিলেন ওই সময়টা পার্লামেন্টে ছিলাম, পার্লামেন্টের বাইরে ছিলাম, 10 বছর তো পার্লামেন্টে ছিলাম, 3.5 বছর পার্লামেন্টে ছিলাম। হ্যাঁ, মে 2019 থেকে ডিসেম্বর 2022, 3.5 বছর আমি পার্লামেন্টে ছিলাম। এর বাকি সময় তো আমি পার্লামেন্টের বাইরে। সো খুনের মামলা থেকে শুরু করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা থেকে শুরু করে সব মামলা হয়েছে আমার বিরুদ্ধে। আমার বাড়ি ভাঙচুর হয়েছে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমি আবারও প্রতিহিংসার রাজনীতি করব। মানে আপনি একটা প্রতিহিংসার রাজনীতি করলেন 5 বছর, তারপর আমি সুযোগ পেয়ে সেটা 10 বছর করলাম, আবার আপনি সুযোগ পেয়ে সেটা 20 বছর করলেন। বাংলাদেশটাকে আসলে আর কত নরক বানাবেন আপনারা সবাই? হয়েছে না যথেষ্ট? অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার, কারণ জানেন যে সারা বাংলাদেশ ভরে তো আমার একটা শত্রু তৈরি হয়ে গেছে শুধু রাজনীতি করতে এসে, তাই না? শুধু শিল্পী যদি থাকতাম, গান করতাম, এত শত্রু আমার ছিল না। এই রাজনীতি করতে এসে দেখা যাচ্ছে একটা শ্রেণীর শত্রুতা আমার হয়েছে না, যেই কারণে অনেক সিকিউরিটি অনেক সময় লাগে। তারপরেও আমি যেভাবে চলি, আমি যেভাবে মানুষ ছাড়া এই ছাড়া সিকিউরিটি অনেকেই কয় তুমি এত এইভাবে চইলো না। আমি তারপরেও কই আমি তো মানুষের ক্ষতি করি না, আমি তো কারো মাথায় বাড়ি দেই নাই, আমি তো কাউরে গালি দেই না, আমি তো কাউরে বকা দেই না, আমার কেন ক্ষতি করবে? যাই হোক, তারপরে আমি বলবো আমি আপনাদের সন্তান, এত চাপ আমার আসলে নিতেও ইচ্ছে করে না এখন আর। তো আমি আসলে এই যে শিল্পী মানুষ, আমার এই যে শিল্পীরা দেখেন, এই যে ওরা কোনো টাকার বিনিময়ে কিন্তু আসে না আমার বাড়িতে। সারা বাংলাদেশ থেকে যে আমার আব্বার নামে মায়ের নামে মেলা করি, একটা শিল্পীও কোনো দিন কয় নাই যে আমাকে 2টা টাকা পাঠায়েন। পালা গান করি আর এমনিই গান করি, সব শিল্পীরা এমনিই চলে আসে। ওরা যে ভালোবাসে আমার যে জায়গা, আমার যে মঞ্চ, আমি যে গান করে আমার যে পয়সাটুক আছে, এইটা দিয়ে যদি আমি আনন্দ ফুর্তি করে ওগো গান টান গায়ে ওগোর সাথে করে বছরের পর বছর আমি চলি, তাহলে আমার কি কোনো সমস্যা আছে? প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বিষয়গুলো বুঝতে পেরেছেন যে এখানে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং কণ্ঠশিল্পী মমতাজ, হ্যাঁ, তাদের যে বক্তব্য আপনারা শুনেছেন, বক্তব্যটি শোনার পর অবশ্যই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এখানে দেখা যায় যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কিন্তু এমপি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পরেও কিন্তু জয়যুক্ত হয়েছেন। তো এখন কিন্তু দেখা যায় সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন উঠেছে, দেখা যায় ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপিতে যোগ দিয়েছেন, অনেকে বলতেছেন যে না জামায়াতে যোগ দিয়েছেন। এটা কতটুকু সত্য বা এই কথাগুলো কতটুকু গ্রহণযোগ্য? হ্যাঁ, এই বিষয়টাই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা ক্লিয়ার করেছেন। কিভাবে দেখেন, সে কিন্তু নির্বাচন আগেই বলেছিলেন যে আসলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব, আমি কোনো দলের হয়ে কিন্তু নির্বাচন করছি না এবং আমি কোনো দলের সাথে যোগ দিব কি দেব না নির্বাচনের পরে বা আগে সে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছেন যে না আমি এখন পর্যন্ত কোনো দলের সাথে যোগ দিব না, যদি দিই পরবর্তীতে সেটা পরের বিষয়, কিন্তু এখন দিচ্ছি না। তো সে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করেছেন। কিন্তু হঠাৎ করে দেখা যাইতেছে যে আসলে এই সকল গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়ায় যে সে বিএনপিতে যোগ দিয়েছেন, জামায়াতে যোগ দিয়েছেন। না, এই বিষয়গুলো আপনারা কান দিবেন না। ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন যে আসলে সে কোনো দলে যোগ দিতেছেন না। সে যেহেতু সে বলতেছে সমান বরাদ্দ থাকতেছে সকল এমপিদের জন্য, হ্যাঁ সে বিরোধী দলের হোক সে দলীয় হোক সমান বরাদ্দ থাকতেছে, তাহলে আমার কোনো কিছুর কমতি যেহেতু নাই, তাহলে আমি কেন কোনো দলের হয়ে আমি যোগ দিব বা কোনো দলে যোগ দেবো, এই বিষয়ে কিন্তু সে ক্লিয়ার করেছেন। যাই হোক, অন্যদিকে আসি দেখা যায় কণ্ঠশিল্পী মমতাজ, হ্যাঁ সে ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সে কিন্তু দেখা যায় অনেক কুকর্ম করেছেন, সে কারণে তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। সেই মামলার কারণে বর্তমানে কিন্তু সে কারাগার রয়েছে এবং সে কবে ছাড়া পাবেন সেটা কিন্তু পরের কথা। কিন্তু বর্তমানে এই যে আরেকটি বিষয়ে গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়ায় যে আসলে দেখা যায় যে মমতাজ এখানে কি করতেছেন, সে কোনো দলের সাথে যোগ দিতেছেন। সে যেহেতু কারাগারে আছেন, সে দলের হয়ে কিভাবে কাজ করবেন বা কোন দলের সাথে যোগ
আপনারা এই সকল কথায় কখনোই কান দেবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।